কিন্তু এই যে লোকগুলো যেতে পারলো না, এই টাকাটা কি ফেরত পাবে? যে পরিস্থিতিটা আসলে এখানে তৈরি হয়েছে এবং যা কিছু তারা বললেন, হ্যাঁ যা কিছু করছেন তারা ধাপে ধাপে টাকা বেড়ে এই জায়গাটাতে আসতেছে, মানে আমাদের মন্ত্রণালয়ে কিছু করার ছিল না আসলে সেখানে। আপনি কি এটা ওনারা যেটা ফিক্স করে দিয়েছে তার মধ্যে পাঠাতে চান? হ্যাঁ, পাঠাতে চাইলে যে সিস্টেমে এটা পাঠাইতে হবে সেটা তো মন্ত্রণালয় সেই ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটা খুব সহজ। ওনারা যদি ৮০,০০০ টাকায় এগ্রি করে থাকে যারা পাঠাবে লোক, তারা যদি বলে যে হ্যাঁ এদের সাথে বৈঠক হয়ে তো নির্ধারণ করা হয় এবং এটা নির্ধারণ করার সময় আপনারা ছিলেন মন্ত্রীর সাথে, তাই না? তো যখন এই যে ৮৮,৯৯০ না কত টাকা, ৭৯,০০০ টাকায় ধরলাম, এটা যখন নির্ধারণ করা হয় এবং এটা এনশিওর করার জন্য যে সিস্টেম, যে পদ্ধতিটা আপনাকে অনুসরণ করতে হবে যে আমার ওয়ার্কার এই ৭৮,৯৯০ টাকা দিয়ে যাবে, সেই সিস্টেম আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেই সিস্টেম ছাড়া মুখের কথা বলে দিলাম আর উনারা এটা শুনবে, এটা কোনো দিন না। মন্ত্রণালয় চাইলে পারতো সেই সিস্টেম, হ্যাঁ সিস্টেম করতে পারে। আমি বলে দিই সিস্টেম করবে কিভাবে, পারবে, সে করবে না তো। কিন্তু করে না কেন? কারণ আমি ওনাকে একটু সাপ্লিমেন্ট করি আপনার জন্য সুবিধা হবে। উনি বোধহয় এমবাসি তখন রাষ্ট্রদূত মালয়েশিয়ার, তখন যে চুক্তিটা হয়েছিল G2G আপনার সময় হয়েছিল না? আমি করছি ৩৭,৭০০ টাকা, ৫০০ টাকা, ৩৭,৫০০ টাকা কষ্ট নির্ধারণ করে মালয়েশিয়াতে লোক পাঠানো শুরু করছে। কয়টা লোক গেছে? না, যায় নাই, সেটা যায় নাই, যাবে কিভাবে? কারণ হচ্ছে কি তখন এই টাকা দিয়ে প্রকিউরমেন্ট করে নাই কেউ, কেউ অর্ডার দেয় না, জব অর্ডার দেয় না, জব অর্ডার দেয় না। আমি তো শুনি দিন করে সব উত্তর দিতে পারবো। কেন জানাই? হ্যাঁ কেন জানাই না, ওই সময় কেন জানাই ৩৫,০০০ টাকা বা না এখন তাহলে সেই প্রক্রিয়াটার মধ্যে যায় না কেন সরকার? মানে কেন মন্ত্রণালয় যায় না কেন? আমি জানি না সরকার জানে কিনা যে কোন পদ্ধতি, কোন উপায়টা, কোন ওয়ে আমি ব্যবহার করলে আমি এনশিওর করতে পারবো যে আমার ওয়ার্কারটা এই ৭৮,৯৯০ টাকা দিয়ে গেছে। সেটা তো তারা সেই প্রসেসটা ফলো করে না, ইমপ্লিমেন্টও করে না। তারা কি মানে এজেন্সিগুলোর উপর সব ছেড়ে দিয়েছে? আমি একটু জিজ্ঞেস করতাম যে যখন ওই সময় যে ৩৭,০০০ টাকা বা ৩৩,০০০ টাকা যে যখন একটা সিস্টেম শুরু হলো, আকস্মিকভাবে এমপ্লয়ারদের ডিমান্ড ইস্যু করার প্রবণতাটা কমে গেল। নাই, এটা কি কারণে হলো? আপনি কি আগের ইতিহাস জানতে চান? না, এটা কি কারণে হতে পারে? এই জায়গাটাতে আসি, যদি আমরা নির্ধারিত টাকাতে পাঠাইতে চাই তখন ডিমান্ড কেন কমে না? কোথায় ক্রাইসিস হয়? ডিমান্ড কেন কমে যায়? ডিমান্ড কমে না, ওনাদের এখন যে সিস্টেমেতে ডিমান্ড কমে না। আপনি যখন ওই সিস্টেমটা অ্যাপ্লাই করতে যাবেন, ওই ৭৯,০০০ টাকা এনশিওর করতে যাবেন, তখন ওই সমস্যাটা হবে। যখন ওনাদের স্বার্থ বিঘ্নিত হবে উভয় পক্ষের, আমি বলি না আমাদেরই পক্ষের, খালি মালয়েশিয়ার পক্ষে, ওনারা একদম মানে হরিহর আত্মা দুজন, বুঝছেন, একেবারে কাঁধে কাঁধ মিলে চলে এই ব্যাপারে। মানে শ্রী দাতো আমিন নামে কেউ একজন আছেন মালয়েশিয়াতে, তিনি আর এখানকার দাতো আমিন আমার যে সমস্ত লোক অসহায়, বিভিন্ন লোক যারা কাজকর্মহীন হয়েছিল তাদের জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম। সেখানে আমার কিছু লোক থাকতো, ও খাদ্য আমার খাবার সাপ্লাই দিত। এই খাবার সাপ্লাই নিয়ে ৯০০, আমি যখন গেলাম ধরলাম যে কোন মাসে কত টাকা বিল নিছো, কতজন লোক খাওয়া হয়েছে সেই লিস্ট দাও, তখন আর লিস্ট দিতে পারবে। সে করতো কি একটা বিল সাবমিট করতো যে আমার 10,০০০ টাকা গেছে, আমার 15,০০০ টাকাতে সেভাবে মিশন থেকে দেওয়া হইতো। যখন আমি সেটা চেয়েছি এবং আগে এই পর্যন্ত কত টাকা নিছো তুমি, কতজন লোক ছিল, কত মাসে, কতজন, কত তারিখে, পার হেড কত করে ধরছো সেটা হিসাব দাও, আর দিতে পারে নাই। তারপর সে আর এমবাসিতে আসে না। এরপর আলোচনাগুলো না, আমি সেটাই বলতেছি, সেই জিনিসটা সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, লোক সব চলে আসছে, সেটা চলে। কিন্তু তারপর সে জাম্প দিয়ে ওই যে আমি G2G করে দিয়ে আসছি, সেটা G2G প্লাস করছে 10 জন এজেন্সির, সেটার মূল নায়ক ছিল। আপনার কি মনে হয় ক্রাইসিসটা আসলে কাদের নিয়ে, মানে কেন এই সংকটটা তৈরি হলো? সিন্ডিকেটের জন্য যেতে পারলো না, নাকি আমাদের প্রসেসটা আমরা পাঠাতে পারলাম না, নাকি আমরা প্রসেস পাঠাতে পারার অসুবিধা নাই? তাহলে কি কারণে এই পরিস্থিতি শেষ মুহূর্তে আমাদের না? এখন এটা তো অনেক কাহিনী। এটা তো আমি আগে বললাম, প্রথম যেটা বললাম যে ফ্লাইট শিডিউল, লোক সংখ্যা কত, কয়টা ফ্লাইট আছে, কি আছে, সব ইতিহাসগুলো এগুলো চার্ট থাকার কথা তাদের। এটা কঠিন কিছুই না। হ্যাঁ ছিল, এবং তারা টাকাটা পকেটে ঢোকানোর জন্যই করে নাই তারা। এখন আপনি বলেন, আমি তো আর বলি নাই যেটা আপনি বলেন না কেন টাকা পকেটে ঢোকানোর জন্য। টাকা পকেটে ঢোকানোর কথা, লোক গেলে তো টাকা, না লোক গেলে তো টাকা গেলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই যে লোকগুলো যেতে পারলো না, এই টাকাটা কি ফেরত পাবে? সেটা আমি সেটার উত্তর দিব। আমি প্রথম আগে আসি যে এনশিওর কিভাবে করবেন, এই টাকার লোক যাচ্ছে আপনার। এটার জন্য উনি ধরেন 10 জন লোক পাঠালো, 10 জন ডিমান্ড, উনি লোক পাঠিয়ে দিল। ওনাকে কোনো ওয়ার্কার যাচ্ছে সেটা টাসে দেওয়া যাবে না, ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন তাদের মধ্যে হবে না। এটা হবে তারা এই ৭৯,০০০ টাকা মন্ত্রণালয়ের যে কোনো একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট হবে
যখন তারা চলে গেল ওই টাকাটা ওনাদের হাতে দিয়ে দিল, এই তোমার 10 জন গেছে 19,000 করে এত টাকা। আপনার কারণ প্রাইভেট সেক্টর বিজনেস প্রাইভেট আমি কি জন্য বলি সরকারি ব্যাংকে রাখবে। এটা যদি আমরা রেখে দেই, আমরা যদি এটা রেখে দেই, তাহলে এই যে এখনকার কথা আমি যেহেতু শেষ মুহূর্তে আছি, এক লাইন করে আমি নিতে চাই, এদের টাকা ফেরত দেওয়ার কোনো উপায় কি আপনার কাছে? এখন যে ফেরত দিবে, হ্যাঁ না আমি বললাম যে ওই টাকা যখন দিত, হ্যাঁ, তাইলে কি হতো, এনশিওর করতে পারতেন যে হ্যাঁ 19,000 টাকায় গেছে। যখন ডাইরেক্ট দুইজনের মধ্যে হবে তখন কি 4,000, 5,000, 3,000, 3 লাখ, 7 যা দিয়ে পারে সেভাবে চলে গেছে। এখন যারা যাইতে পারলো না তাদের টাকাটা ফেরত এটা আপনি টাকা উদ্ধার করবেন কিভাবে উদ্ধার করবেন? এক হচ্ছে অনেকগুলি ফ্যাক্টর এখানে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার কিছু হয়ে গেছে, ধরেন উনি প্রসেস করছে, উনি অনেক জায়গায় খরচ করে ফেলছে, সেই যাদের কাছে খরচ করছে সেটাকে উনি উঠতে পারবে, ভিসার জন্য টাকা জমাচ্ছে সেটা উঠতে পারবে, ওইখানে ডিমান্ড কালেকশনের জন্য টাকা দিচ্ছে সেটাকে ওনার পকেট থেকে দিতে পারবে না। দিতে পারবে কোনটা? যেটা এগুলি সব বাদ খরচ দিয়ে যেটা ওনার কাছে, সেটা ম্যাক্সিমাম সরকার আদায় করতে পারবে, এছাড়া বাকি টাকা একটা আদায় করতে পারবে না।